আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এনসিপি ও এলডিপিকে নিয়ে জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জামায়াতের সাথে জোট নাহিদ ইসলাম। প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ জমাদানের সময়সীমা শেষ হচ্ছে আজ। এবং হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। হত্যাকারীরা ভারতে পালিয়েছে। ডিএমপি 30 কর্মদিবসে বিচার শেষ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপি ও এলডিপিকে নিয়ে আত্মপ্রকাশ হলো জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী সমঝোতার জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই জোটের ঘোষণা দেন। তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে হলেও চূড়ান্ত হবে মনোনয়ন দাখিলের পরপরই। যদিও সংবাদ সম্মেলনে এনসিপির কেউ উপস্থিত ছিলেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামাতের নেতৃত্বাধীন জোটেই যুক্ত হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হল বিএনপি থেকে বের হওয়া কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে 10 দলীয় জোটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত। এ সময় তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে, তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই চূড়ান্ত হবে আসন বন্টন। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তেই দলগুলো জোটভুক্ত হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আরও বেশ কয়েকটি দল সরাসরি এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে জামাতের আমির জানান, সময় স্বল্পতায় তা সম্ভব না হলেও ভিন্নভাবে সমঝোতা করা হতে পারে। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আধিপত্যবাদী শক্তির চক্রান্ত রুখতে এবং বৃহৎ জোট করার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জামায়াত সহ সমমনা 8 দলের সাথে জোট বেঁধেছে এনসিপি। একথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেবে না দল। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মিজান শাহজাহানের রিপোর্ট। জামাতের সাথে জোটে যাওয়ার বিষয়টি স্পষ্ট করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সূচনা বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শরীফ ওসমান হাদির নিরাপত্তা দিতে না পারা ও খুনিদের পালিয়ে যাওয়ার দায় এড়াতে পারে না সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান ৩০০ আসনে নির্বাচন করার পরিকল্পনা ছিল তাদের। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোটও করেছিলেন, তবে জামাতের সাথে বৃহৎ জোটের মাধ্যমে অবসান ঘটল আগের জোটের। যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে, তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামাতের সাথে জোটে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন সহ বেশ কয়েকজন। পদত্যাগ না করলেও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেউ কেউ। এই বাস্তবতায় নাহিদ ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তেই জোটে গিয়েছে এনসিপি। এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত্য পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। করছে বা সেই অনুযায়ী মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আমরা আমাদের যে লক্ষ্য। প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা কর্মীদের সাথে কুশল বিনিময়ের পর নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। নেতারা জানান, আসন্ন নির্বাচন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের আগমনে দেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে দুপুর 1:40 চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলে উজ্জীবিত নেতাকর্মীরা বরণ করে নেন দলের কাণ্ডারি তারেক রহমানকে। দলের গুলশান কার্যালয়ে এটাই তার প্রথম আগমন। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৮ সালে চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারীরা। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ের দোতলায় নিজের নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তিনি। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতারা জানান, দলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সারা জাতি উজ্জীবিত আজকে। ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। শুধু গুলশান কার্যালয় নয়, দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দেশে ফেরার চতুর্থ দিনেই গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসলেন তারেক রহমান। অনানুষ্ঠানিক বৈঠক করলেন দলের শীর্ষ নেতাদের সাথে। এখন থেকে দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, গুলশান, ঢাকা।
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান এবং তার একমাত্র কন্যা জাইমা রহমান। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যথাযথ প্রতিক্রিয়ার মাধ্যমে এই দুজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানায় ইসি কার্যালয়। এর আগে শনিবার রাজধানীর তেজগাঁয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইপিআই ভবনে তারা ছবি তোলা সহ আইরিশের প্রতিছবি এবং বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেন। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ANM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আরবিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার সময় সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করবে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে সিইসির সাথে আলোচনা হয়েছে। আমরা কোনো আলোচনা করি। শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের অ্যালাইন হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে নির্বাচনে। এই বিষয়ে বিএনপি কিভাবে দেখছে? তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর। ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার ফর্ম সংগ্রহ করেন। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। এছাড়াও সারা দেশে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত 2780 জন মনোনয়নপত্র সংগ্রহ এবং 31 জন জমা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 29 ডিসেম্বর শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়। 61টি দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। তাই ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা এবং এমপি প্রার্থীরা। মনোনয়নপত্রের সাথে শর্ত অনুযায়ী 14টি বিষয়ের দলিলপত্র জমা দিতে হয়। তাই প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এদিন সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খালেদা জিয়ার একান্ত সচিব জনাব তারেক রহমান। ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। একই আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। আমরা হাদির জেনারেশন, আমাদের অধিকার আমরা অবশ্যই আদায় করব। এদেশের মানুষের কাছে ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব। দিনভর প্রার্থীদের আনাগোনায় মুখর এই কার্যালয়। নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। ন্যায় বিচার ও মানবিক একটা দেশ গড়ার জন্য এবং এই দেশটা যেন আমরা আমাদের হাতেই গড়তে পারি, এই জন্যই রাজনীতিতে আসা, এই জন্যই আসলে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা। স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক এবং ঢাকা 10-এর মানুষ তাদের জনপ্রতিনিধি বাছাই করে নিক। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই, তাহলেই কেবলমাত্র নিরাপদ দেশ আমরা কায়েম করতে পারবো। এছাড়া এদিন নির্বাচন কমিশন ভবনে ঢাকা 13 আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশন জানায় রোববার পর্যন্ত 2780 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন 31 জন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভাগীয় শহরের সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সড়ককে আটকে কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের কর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা।
রোববার দুপুরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শুরু করেন মঞ্চের কর্মীরা। ধীরে ধীরে এই কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। যেহেতু 218 কোটি টাকা লেনদেন হয়েছে, সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে। সরকারের যেন অনতিবিলম্বে হাদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে ডিএমপি হাদি হত্যার সাথে জড়িত দুজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে জানালেও এখনও তাদের ফেরত আনার উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় ক্ষোভও জানান আন্দোলনকারীরা। বাস্তবপক্ষে আমরা এমন কোনো পদক্ষেপ দেখছি না যে তারা ভারত থেকে ওই খুনিদেরকে এখানে আমাদের বাংলাদেশে আনতেছে। প্রশাসনিক লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। যে পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। এ সময় হাদির হত্যাকারী সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। বিচার না হওয়া অবধি এই নির্বাচন ইনশাআল্লাহ হবে না। সরকারের প্রতি একটাই বার্তা, গাফিলতি করা বন্ধ করেন। এটার সাথে যদি কোনো প্রশাসন জড়িত থাকে তাকেও গ্রেফতার করে। শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে শাহবাগে নানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে 30 কর্মদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, খুনের প্রকৃত কারণ উদ্ঘাটনের খুব কাছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনজীবীরা বলছেন, মূল অভিযুক্তকে গ্রেফতার ছাড়াই এত দ্রুত হত্যা মামলা নিষ্পত্তি হলে প্রশ্নের সৃষ্টি হবে। রায় উচ্চ আদালতে নাও টিকতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে কোর কমিটির বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম ভারতে পালিয়েছে বলে স্বীকার করেছে পুলিশ। তার বাবা মা, স্ত্রী সহ 11 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সাল করিমকে গ্রেফতার ছাড়া দ্রুত বিচার হলে প্রশ্ন উঠবে বলে মনে করছেন আইনজীবীরা। হাদি হত্যার বিচারটা এই নির্বাচনের পূর্বে যদি যে সরকার ক্ষমতা আছে তারা যদি করতে চায়, তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো অপরাধেরই বিচার হয় নাই। মানুষকে দেখানো যে আমরা হাদি হত্যার বিচার করলাম। এই মামলার কিছু আসামি এখনো পলাতক, তাদের বিরুদ্ধে যদি বিচারিক কার্যক্রম গ্রহণ করতে হয় তাহলে শুরুতেই আদালতকে এই আসামিদের পলাতক ঘোষণা করতে হবে এবং ফৌজদারি কার্যবিধির 88 ধারায় কার্যক্রম গ্রহণ করতে হবে। তবে এসব প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। ইতিমধ্যে ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করায় দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এদিকে হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এ হত্যাকাণ্ডে জড়িত বলছে ডিএমপি। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। এখন দেখবেন সালাম স্টিল ভোজের গাড়ি।
নির্বাচিত হলে মাদক ও যানজটমুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক জানান, তাদের দল ক্ষমতায় এলে কোনো মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 18 আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ বিমানবন্দর ও ভাটারা থানার একাংশের সমন্বয়ে সংসদীয় আসন ঢাকা 18। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কাজে আমরা যখন নির্বাচনমুখী হই, আমরা যখন নির্বাচনের কথা আসে, কারণ এই গত 3টা নির্বাচনে তো জনগণ ভোট দিতে পারেনি, তারা ভুগ পেতে আছে আশায় যে তারা ভোট দিতে পারবে এইবার, আর এবং তাদের মনের পছন্দনীয় মার্কা সামনে আছে, ধানের শীষ সামনে আছে। কাজেই আমরা জনগণ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ভোটারদের সঙ্গে নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। এই আসনে এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে লড়ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উত্তরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর আশপাশে গড়ে ওঠা সুউচ্চ ভবন নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। ঢাকা 18 আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এটি যেমন বিশ্বের প্রবেশদ্বার, একই সাথে এখানে 27টি জেলার লোকজন এই আসনের ভিতর দিয়েই তারা ঢাকায় প্রবেশ করে। এ কারণে এখানকার ভোটাররা বলছেন যে দেশি বিদেশি সমস্ত পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে আগামী দিনের সংসদ সদস্যকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, উত্তরা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর 3 সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। অনানুষ্ঠানিক গণসংযোগ আর প্রচারণা চালাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। লক্ষ্মীপুর 3 আসনে 1986 সালে জাতীয় পার্টি এবং 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করে। 2014 থেকে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় এই আসন। এবার সেই আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পনগরী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। আমার যে পরিকল্পনা সেটা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক যে জোন যদি আমি গড়ে তুলতে পারি, তাহলে আমি লক্ষ্মীপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য আমার একটা স্লোগান যে কৃষিভিত্তিক অর্থনীতি, লক্ষ্মীপুরের সমৃদ্ধি। পরিবর্তনের বার্তা দিয়ে নতুন মুখ নিয়ে আসনটির দখল নিতে চায় জামায়াত। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী। এই জন্য আমাদের তরুণ ভোটার অনেক, তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে এবার ইনসাফের বিজয় হবে, জনগণের বিজয় হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিমও হাত পাখা নিয়ে লড়ছেন ভোটের মাঠে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। তবে ভোটাররা বলছেন, মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে এমন কাউকেই চান তারা। আমরা চাই একজন সৎ ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর 3 আসনের এমপি হিসেবে। আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে, আমরা সেই প্রার্থীকে বেছে নেব। এমন একজন লোককে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে লক্ষ্মীপুর 3 আসনে মোট ভোটার 4,42,498 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস বিএনসিসির বার্ষিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সাভারের বাইপাইলে অনুষ্ঠিত এই আয়োজনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিএনসিসির সামরিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে জান্তা সরকার পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে এই ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে রাজধানী নেপিদো, ইয়াঙ্গুন এবং মান্দারলয় সহ জান্তা নিয়ন্ত্রিত প্রধান শহরগুলোতে ভোট গ্রহণ হয়। এরপর আগামী ১১ এবং ২৫ জানুয়ারি আরও ২ দফায় ভোট অনুষ্ঠিত হবে। রাজধানী নেপিদোতে নিজের ভোটদান শেষে সাংবাদিকদের কাছে জান্তা প্রধান মিন অং হাইং দাবি করেন, জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। এদিকে বার্তা সংস্থা এএপি জানায় ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটকে গণতন্ত্র পর্যবেক্ষকরা সামরিক শাসনকে পুনঃনামকরণের একটি চক্রান্ত হিসেবে বর্ণনা করেছেন। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ গতকাল ছিল বিরতি। সিলেট পর্বের প্রথম দুদিনের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মালিকানা ছেড়ে দেয়া চট্টগ্রাম রয়্যালস। এক ম্যাচ খেলে চট্টগ্রামের সমান ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ঢাকা ক্যাপিটালস। ২টি করে ম্যাচ খেলেছে সিলেট, রাজশাহী এবং নোয়াখালী। একটি জয় এবং একটি পরাজয়ে সিলেট আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে, আর এক জয় নিয়ে রাজশাহী আছে তালিকার ৪ নম্বরে। এদিকে প্রথম ২ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি নোয়াখালী। তবে সিলেট প্রথম দুটি একটি ম্যাচও খেলেনি রংপুর রাইডার্স। আজ বিপিএল এ ক্রিকেটের 2টি ম্যাচ হবে। দুপুর 1টায় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে রংপুর, আর সন্ধ্যা 6টায় নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। এনসিপি ও এলডিপিকে নিয়ে জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জামায়াতের সাথে জোট নাহিদ ইসলাম। প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও মেয়ে জায়মা রহমান। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের সময়সীমা শেষ হচ্ছে আজ। এবং হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। হত্যাকারীরা ভারতে পালিয়েছে ডিএমপি। ৩০ কার্যদিবসের বিচার শেষ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।